হ্যালো ফ্রেন্ডস, আমি দেবস্মিতা চলে এসেছি আমার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন অ্যান্ড দেবস্মিতার নতুন একটা ব্লগ নিয়ে। বন্ধুরা যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা জানো এর আগের পর্বে আমি দীঘা সিরিজের ওপর একটা ভিডিও বানিয়েছিলাম। তবে যারা দেখো না তাদের সুবিধার্থে বলি, ওই পর্বে আমি কলকাতা এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে বালি ব্রিজ, রাজচন্দ্রপুর হয়ে কোলাঘাটের ব্রিজ ধরে পৌঁছে গিয়েছিলাম দীঘাতে। ওই ভিডিওতে আমি মোটামুটিভাবে আমার যাত্রাপথে কিছু এক্সপিরিয়েন্স বা আমার যেগুলো মনে হচ্ছিল সেগুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম। হাইওয়ের যখন আমি ট্রাভেল করছিলাম সেখানে কখনো কখনো রাস্তা খুবই চওড়া ছিল, খুব সুন্দর ছিল, কিন্তু নন্দকুমারের পর থেকে রাস্তা খুব সংকীর্ণ হয়ে গেছিলো এবং ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছিল অনেকেই খুব জোরে গাড়ি চালায়, যেটাতে একটা বিপদের সম্ভাবনা থাকে। তো আমার পার্সোনাল রিকোয়েস্ট ছিল এবং এখনও আছে যে বন্ধুরা তোমরা কিন্তু খুব সাবধানে চালিও, স্পিড লিমিটটা বুঝে চালিও। কখনো কখনো এমনও হয় 100 কিলোমিটার পার আওয়ার গতিবেগের থেকেও বেশি গতিতে গাড়ি চলছে। এতে যেমন বন্ধুরা নিজেদেরও বিপদের সম্ভাবনা থাকে, আমার মনে হয় আশেপাশের অন্যান্য গাড়ি বা মানুষকেও কিন্তু বিপদের দিকে ঠেলে দেওয়া হয়। তো এটাই আমার বলার ছিল বন্ধুরা। তবে যাত্রাপথের সময় রাস্তার ধারে দুপাশে বা সামনেও যে সিনিক বিউটিটা আমি দেখতে পেয়েছি সেটা কিন্তু ভীষণ ভীষণ আইসুদিং ছিল। এইসব ট্যুরে বা এইসব ট্রিপে কি হয় যে আমাদের চোখের একটা আরাম হয়, কারণ সেই সময় কিন্তু আমরা মগ্ন থাকি সামনের দিকে দৃশ্য উপভোগ করতে। হ্যাঁ, তবে টুকটাক ভিডিও কি করি না, 6 ঘন্টা ধরে তো ভিডিও করিনি, মাঝে মাঝে কিছু ক্লিপিং তুলে ধরলে আমার মনে হয় অন্যরাও বুঝতে পারে যে রাস্তাঘাটগুলো কতটা সুন্দর হয়েছে বা লেটেস্ট আপডেট কি হয়েছে, রাস্তার কি অবস্থা। তারপর ফাইনালি আমরা দীঘাতে সেফলি পৌঁছে গেছিলাম এবং দীঘা পৌঁছে যাবার পর এবারের স্টেকেশনের জন্য আমরা কিন্তু খুব সুন্দর একটা লাক্সারিয়াস প্রপার্টি চুজ করে নিয়েছিলাম। তো সেই প্রপার্টিটা ছিল বন্ধুরা জোন বাই পার্ক। দীঘাতে এর আগে এত ভালো লাক্সারিয়াস প্রপার্টি কিন্তু খুব বেশি কিছু ছিল না। তো বন্ধুরা আমি আমার ওই ভিডিওতে জোন বাই পার্কের উপর কিন্তু পুরো ডিটেলস রিভিউ দিয়েছি, কারণ বুঝতেই পারো বন্ধুরা এটা কিন্তু কোনো পেড প্রমোশন ছিল না। সেক্ষেত্রে অনেস্ট রিভিউ বা অনেস্ট ফিডব্যাকগুলোই তোমরা পাবে বলে আমার এইটুকুনি প্রচেষ্টা। প্রথম দিনই দীঘা পৌঁছে আমরা কিন্তু দীঘাকে সেভাবে এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়িনি, কারণ বন্ধুরা বুঝতেই পারো অতক্ষণ ধরে গাড়ি চালাবার পরে স্বাভাবিকভাবেই আমার হাজব্যান্ড একটু টায়ার্ডই হয়ে গেছিলো, কারণ এটা ছিল ওর ফার্স্ট রোড ট্রিপ। তো যাই হোক, আমরা ভাবলাম সন্ধেবেলায় যে প্রপার্টিতে ছিলাম তার কিন্তু খুব কাছেই ছিল ঢেউসাগর, আর যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা আছে তাই এই ঢেউসাগরটা কিন্তু ওর জন্য ভীষণ ভীষণ একটা স্পেশাল অ্যাট্রাকশনের কারণ হতে পারে। সেই জন্য আমরা ভাবলাম যে চলো দেখা যাক, সন্ধেবেলা আমরা ঢেউসাগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ওখানে ছোট বাচ্চাদের জন্য বেশ কিছু মজার মজার রাইড আছে বলে জানি, তো সেইগুলো চড়ে তাড়াতাড়ি করে আমরা হোটেলে ফিরে এসে ডিনার করে নেব, বরং কালকে থেকে আমরা দীঘাটাকে এক্সপ্লোর করতে পারবো। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি দীঘাতে। আর দীঘাতে এসে এটা হচ্ছে আমাদের ফার্স্ট নাইট। তো টুসু ফার্স্টবার বাঙালিদের যে জনপ্রিয় জায়গা আছে দীপুদা, সেই দীপুদার ফার্স্ট ডিটাইও মিস করে গেছিলো। পুরী 3 টাইমস দেখা হয়ে গেছে, দার্জিলিংও 2 to 3 টাইমস হয়ে গেছে। দার্জিলিং অ্যালার্ট জোনগুলো তো অনেকবার 4-5 বারের বেশি, আর দার্জিলিং শহরটাও ও 2বার গিয়েছে। মাঝখান থেকে কি হয়েছে, বাঙালির সবচেয়ে যে জনপ্রিয় দীঘা থেকে স্টার্ট করে সেটাই দেখেনি। তো আমরা এবার হঠাৎ করে সার্ফিং প্ল্যান করে ভাবলাম আরে চলো বাড়ির কাছে যখন দীঘাটা রয়েছে এবং সমুদ্র, তখন আমরা এটাকে নিশ্চয়ই একটু এক্সপ্লোর করে দেখতেই পারি।
এবার হচ্ছে ফার্স্ট দিন এসছি, প্রথমবার প্রিয়াঙ্ক না মানে রোড ট্রিপ করে এসছে, গাড়ি চালিয়ে এসছে। এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, তোমরা সেটাও নিশ্চয়ই দেখেছো। এবার হচ্ছে এসে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্য আমরা আর বিচে যেতে পারিনি। তো ভাবলাম মেয়ের জন্য যখন এসছি তখন সবার ফার্স্টে দীঘার সবচেয়ে পপুলার বাচ্চাদের কাছে যেটা আমার মনে হয় ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট অ্যাট্রাকশনের জায়গা, সেটা হচ্ছে নতুন অ্যাট্রাকশন হচ্ছে এই ঢেউ সাগর। দেখো বন্ধুরা, ভালো করে দেখে নাও। এবার এই ঢেউ সাগরটার সব কিছু এক্সপিরিয়েন্স আমাদের কি হচ্ছে বা কতটা কি রয়েছে আমি জানি না, চেষ্টা করবো খুব ছোটোভাবে তোমাদের সাথে শেয়ার করতে। দাও টয় ট্রেন। আচ্ছা, তো ফার্স্ট দিন যেহেতু বলছিলাম যে মেয়ের কাছে এটা মানে মেয়ের জন্য যেহেতু এসছি, ফার্স্ট টাইম ভিজিট করছি আমরা মেয়েকে নিয়ে, তো ওর পছন্দের কি জায়গা হতে পারে সেই জন্য সেটা মাথায় রেখে আমরা ফার্স্ট দিনে কী করলাম, এই ঢেউ সাগরে এসছি। এটা জিনিস বলতে পারি যেটা আমি আসার আগেই প্রিয়াঙ্কর সাথে শেয়ার করছিলাম, মানে আমার বরের সাথে, যেটা হচ্ছে বাঙালিদের কাছে মানে দীঘা তো খুব চিপ জায়গা বলে অনেকে খুব সহজে আসতে পারে, এটা হচ্ছে বাঙালিদের কাছে খুব সস্তা ডিজনিল্যান্ড, এটা আমি বলতে পারি। তো যাই হোক, 10 টাকা মাত্র টিকিট, এন্ট্রি ফি। এরপর গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি মাত্র মানে 20 টাকা, 25 টাকা, 30 টাকা এরকম দিয়ে আর কি কি রাইড রয়েছে, আর যেটা নিয়ে বাচ্চারা একদম মানে হুল্লোড় করে মেতে থাকবে। কারণ সন্ধ্যাবেলার পর ওই বিচ মার্কেট ছাড়া সমুদ্রে তো কিছু করার নেই। আর দীঘার সমুদ্রটা এমনই না, আমার মনে হয় ওরকমভাবে গিয়ে না কাছাকাছি এক্সপ্লোর করা যায় না, দূর থেকে এনজয় করা যায়। তো আমাদের দিকটা দেখতে হবে, যেমন বড়দের, বাচ্চাদের দিকটাও ভাবতে হবে। আর বাচ্চারা খুশি থাকলে বড়রাও খুশি। তো বন্ধুরা চলো আজকে ঢেউ সাগরে ঢুকি, তোমাদের সাথে শেয়ার করি যে স্পেশালি যখন এত লাইটিং আছে তখন ইচ্ছা করে আমি সন্ধ্যেবেলায় আসছি, সন্ধ্যেবেলায় কতটা কি আনন্দ দিচ্ছে, পাশে গান হচ্ছে, আলো জ্বলছে, আর বাচ্চারা তার মধ্যে দাপাদাপি করছে। তো বন্ধুরা চলো আমার সাথে এখন ঢেউ সাগরে একটা ট্রিপ নিয়ে নাও। হ্যাঁ চলো। আমারও জ্বরে। ঢেউ সাগরের ভেতরে এরকম একটা জায়গা আছে যেখানে দেখলাম একটা ময়ূরপঙ্খী নাও, তার ভেতর থেকে বিভিন্ন ধরনের গানের আওয়াজ ভেসে আসছিল। টিকিট কেটে মানুষজন কিন্তু অনেকেই ওখানে চড়বার জন্য দেখলাম অপেক্ষায় রয়েছে। এই নাওটা মূলত মানে মানুষজনদের মনোরঞ্জনের জন্যই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তবে বেশি অপেক্ষা না করে আমরা সরাসরি ভেতরের দিকে চলে যাচ্ছিলাম, কারণ দেখছিলাম যে ওখানে কিছু বাচ্চাদের রাইড আছে কিনা। ভেতরে ঢুকে এই ম্যাপটা কিন্তু আমার চোখে পড়েছিল, যেটা হচ্ছে ঢেউ সাগরের অ্যামিউজমেন্ট পার্কের ম্যাপ, মানে কোন দিকে কোনটা রয়েছে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মেনশন করা আছে। আর সত্যি কথা বলতে এই অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে কিন্তু ছোট ছোট অনেকগুলো জিনিস আছে। এই ছোট ছোট জিনিসগুলোর সমষ্টি কিন্তু যে কোনো কারুর মনকে ভালো করে দেওয়ার জন্য একদম আদর্শ। বিভিন্ন ধরনের রাইড রয়েছে, ছবি তোলার আলাদা সুন্দর জায়গা রয়েছে, পার্কিংয়ের জন্য আলাদা জায়গা, ফুড স্টলের জন্য আলাদা জায়গা, ইনডোর অ্যামিউজমেন্টের জন্য আলাদা জায়গা রয়েছে। তাছাড়া দীঘার যে মানে সিগনেচার যে শপগুলো হয় সেরকমেরও কিছু ব্যবস্থা রয়েছে।
রাইডটা কিন্তু আমার মেয়ে বেশ অনেকক্ষণ ধরে চড়েছিল, এবং যারা আর কি রাইডটা চড়তে হেল্প করছিলেন ওনারা কিন্তু একটি বারের জন্য বলেননি হ্যাঁ চলে যান। তো যাই হোক বন্ধুরা, এটা বলতে পারি মাত্র এই 25-30 টাকা করে টিকিট কেটে বাচ্চাদের যে এত সুন্দর এন্টারটেনমেন্ট হচ্ছিল, সেটা কিন্তু যে কোনো বাবা মার জন্যই বেশ আনন্দের খবর। আর দেখো বন্ধুরা, কি বলবো, আমার মেয়ে একদম মাঝখানে বসে পড়েছে, পাশে দুজন দিদিকে নাকি ছুটিয়ে ফেলেছিল, বললো এটা হচ্ছে আমার দুটো দিদি, দীঘাতে এসে এদেরকে আমি পেলাম। এরপর এর পাশেই ছিল ট্রাম্পোলিন, যদিও ওটাতে চড়তেও কিন্তু বেশ ভয়ই পাচ্ছিল, জানি না কেন। তো যাই হোক, ওই ট্রাম্পোলিনে জাস্ট অল্প একটু সময় থেকে আমরা চলে গেছিলাম এই সুন্দর নৌকাটার দিকে। মানে এটাই কিন্তু, এটাকেও বলছে ময়ূরপঙ্খী নাও, এটা আর কি স্ট্যাটিক ব্যাপার। আর ওই যে একটু আগে তোমাদেরকে দেখালাম যেটা ভিডিও করে, ওটাতে মানুষজন উঠতে পারে। এটা এত সুন্দরভাবে ডেকোরেট করে সাজানো হয়েছিল যে মনে হচ্ছিল যে কি বলবো, যেন একটা দারুণ একটা ক্রুজ। এই ঢেউসাগরে কিন্তু সর্বক্ষণ বিভিন্ন ধরনের গান বেজে চলছিল, সেই জন্য আমি কিন্তু বন্ধুরা কি বলবো যে কপিরাইটের জন্য ওই ক্লিপিংগুলো তুলতে পারিনি। তবে ওভারঅল যে আমরা এনজয়মেন্টটা করেছি সেটা কিন্তু বেশ মজার। দিনের আলো থাকতেও এই ঢেউসাগরে গিয়ে নিশ্চয়ই মজা করা যায়, তবে রাতের আলোতে না আমার মনে হয় এই ঢেউসাগরটা একটা অনন্য রূপ নিয়েছিল। সেদিনের মতো দারুণ একটা সময় কাটিয়ে আমরা হোটেলে ফিরে এসেছিলাম তাড়াতাড়ি ডিনার করার জন্য, কারণ পরের দিন থেকে শুরু হবে দীঘাকে আরও ভালো করে এক্সপ্লোর করার। তো বন্ধুরা, এখনকার মতো টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।